আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি 9 নম্বর চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ করব। এখানে আমরা তিনটা টাইপে 27টা এমসিকিউর মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা শেষ করব। এখানে আমাদের A to Z চ্যাপ্টারে যা কিছু আছে সবকিছু এইটার মাধ্যমে শেষ হবে। সো আমাদের যারা টাইপ ভিত্তিক এমসিকিউ যারা করতেছো তারা হচ্ছে আমাদের টাইপের উপর হচ্ছে ইজি থেকে হার্ড সব এমসিকিউগুলো তোমার বেস্ট প্রিপারেশন হবে। সো যাদের এমসিকিউর একটু খারাপ প্রিপারেশন আছে তারা হচ্ছে এইটা যদি কন্টিনিউ করি তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রিপারেশন এমসিকিউ প্রিপারেশনটা এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। আর যাদের প্রিপারেশন একটু ভালো তারা টাইপ ভিত্তিক এমসিকিউটা প্র্যাকটিস করলে তোমাদের ওই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওই টাইপ থেকে কি কনফিউশন আসতে পারে। আর যখন তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করবা তখন হচ্ছে ওই টাইপটা তোমার ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? সো আজকে আমরা শুরু করি আমাদের ফার্স্ট টাইপে। সো আমাদের দেখো এখানে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে এসিড এমন হচ্ছে ক্ষারক নিয়ে, তাই না? সো প্রথমে আমরা এক নম্বরে এসিডটা রাখা ট্রাই করছি যে এসিড হচ্ছে কি কি করে এখানে আমাদের। সো আমরা জানি, যদি আমরা বলি ভাইয়া যে এসিড জিনিসটা আসলে কি, যদি তোমাদের ভাষায় আমরা বলতে চাই ক্লাস 9-10 এর জন্য, তাহলে আমরা বলবো এসিড হচ্ছে এমন একটা জিনিস যা জলীয় দ্রবণে আমরা বলবো যে ও দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে জলীয় দ্রবণে কি দিবে ভাইয়া, H+ দিবে। জলীয় দ্রবণে আমাদের কি দিবে, H+ দিবে। H+ বা আমরা এটাকে প্রোটন বলতে পারি, এটা জাস্ট মাথায় রাখলেই হবে। এখন এখানে আসো, আমি বলছি নিচের কোনটি দুর্বল অ্যাসিড। ভাইয়া অ্যাসিড দুই প্রকার। অ্যাসিড কত প্রকার? অ্যাসিড হচ্ছে আমাদের দুই প্রকার। আচ্ছা, দুর্বল আর সবল দুইটার মধ্যে পার্থক্য কি তাই বলো ভাই, বলো। যে একটা হচ্ছে কত দুর্বল আর এটা হচ্ছে আমাদের সবল অ্যাসিড। এখন এই দুর্বল ও সবল অ্যাসিড থেকে প্রতি বছরই একটা এমসিকিউ থাকে, তুমি যেই বছরই কোশ্চেন মানে এক্সাম দাও ওই বছর একটা না একটা পাবাই। সো ভাই দুর্বল আর সবল, এখন কথা হচ্ছে ধরো আমি দুর্বল আর সবল কিভাবে একটা জিনিসকে ডিফাইন করব, ওইটার কাজটা, ও মেইন যে কাজটা করে সেই কাজটা যদি খুব ফাস্ট করতে পারে বা খুব ভালো করতে পারে তাহলে আমরা সেটাকে বলবো সবল। আর ওর মেইন কাজটা যদি একটু মানে দুর্বলভাবে করে বা একটু কম করে তাহলে সেটাকে আমরা বলবো দুর্বল। বোঝা গেছে? মানে ওর কাজের উপর ভিত্তি করে। তাহলে এসিড যেটা আছে, এসিডের কাজ কি আসলে? প্রোটন দান করা, বা এই যে তোমার প্রোটন বা H+ দান করা। এসিডের কাজ কি ভাই? এসিডের কাজ হচ্ছে তোমার H+ দান করা। তো যে ভালো বেশি H+ দান করবে বা ভালো H+ দান করবে, ওর কি হবে? ও বেশি সবল হবে না, ও কি হবে ভাইয়া? বেশি সবল হবে। ঠিক আছে? তো সবল মানে কি? বেশি H+ দিবে, তাই না? বেশি H+ দিবে বা বেশি দ্রবীভূত হবে। তাহলে এই সবলটা আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া? আমরা যেই অ্যাসিডগুলো জানি সবল অ্যাসিড, যেমন HCl, H2SO4, HNO3, নাইট্রিক অ্যাসিড, এই যে অ্যাসিডগুলো আছে এগুলো সবই তোমার জলীয় দ্রবণে H+ দেয়, এমন এগুলো হচ্ছে সবল অ্যাসিড। এই কটা অ্যাসিড যদি তুমি মনে রাখো 3-4টা, তাহলে তুমি ইজিলি এখান থেকে যে কোনো কিছু অ্যান্সার করতে পারবা। আর দুর্বল অ্যাসিডের মধ্যে ভাই কোনগুলো পড়ছে? দুর্বল অ্যাসিডের মধ্যে পড়ছে ভাই কার্বনিক অ্যাসিড, দুর্বল অ্যাসিডের মধ্যে পড়ছে ভাইয়া ইথায়নিক অ্যাসিড। এই দুইটা উদাহরণ আছে। আরেকটা কথা মাথায় রাখবা, সকল জৈব অ্যাসিড দুর্বল, এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা মাথায় রাখবো যে অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবল ভাইয়া, একটা হচ্ছে কি দুর্বল। তো সবলের মধ্যে এই তিনটা উদাহরণ যদি আমি মাথায় রাখি আমি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবো। এগুলো হচ্ছে সবল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের মধ্যে আছে কার্বনিক অ্যাসিড, H2CO3, এটা হলো ইথায়নিক অ্যাসিড। ইথায়নিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড। তুমি ইথায়নিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের যতগুলো আছে সবগুলাই তোমার দুর্বল অ্যাসিড, কারণ জৈব অ্যাসিডগুলো তোমার ম্যাক্সিমামই কি থাকে, ফল ফ্রুটসের মধ্যে পাবা, না এগুলো আমরা খাই, আমাদের কোনো সমস্যা হয় না। কেন সমস্যা হয় না ভাই? কারণ এগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। ওকে, সো সকল জৈব অ্যাসিডগুলো কি ভাই? দুর্বল। তাহলে এই কথাগুলো মনে রাখলে তুমি যে কোনো কিছু অ্যান্সার করতে পারবা। এখন ধরো তুমি কালকে তোমার এক্সাম, তুমি এখন এটা দেখতেছো, তাহলে কি করতে পারো ভাই? তাইলে হচ্ছে তুমি যে কোনো একটা মনে রাখতে পারো এটা অ্যান্সার করার জন্য। এটা হলো এমসিকিউ পার করার জন্য। ঠিক আছে? তুমি যে কোনো একটা যদি মনে রাখো, সাপোজ দুর্বল অ্যাসিড মনে রাখতেছো, তাহলে সবল অ্যাসিড অ্যান্সার করতে পারবে। সবলটা মনে রাখলে দুর্বলটা অ্যান্সার করতে পারবা। তো এখানে আসো, আমাকে বলছে নিচে কোনটি দুর্বল অ্যাসিড, তাহলে ভাই কোনটা হবে? কার্বনিক অ্যাসিড হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের থাকে কোন ফলটি টক লাগে? টার্টারিক অ্যাসিড থাকে কোন ফলটি টক লাগে? টার্টারিক অ্যাসিড থাকে কোথায়? তেঁতুলে। ঠিক আছে? কোথায় থাকে ভাই? তেঁতুলে। চায়ে থাকে তোমার ট্যানিক অ্যাসিড। এখানে কতগুলো আছে যে এই জিনিসগুলো তোমার লাগবে, যে আমাদের চায়ে থাকে হচ্ছে কোন অ্যাসিড ভাইয়া? ট্যানিক অ্যাসিড থাকে। ট্যানিক অ্যাসিড থাকে। তারপরে দুধে থাকে কি ভাইয়া? দুধে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এইগুলো কিন্তু আমাদের লাগবে, কারণ এগুলো হচ্ছে অনেকটা জ্ঞানমূলক। তো কয়েকটা জিনিস তোমার বই আছে, এগুলো একটু পড়ে নিবা। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, চায়ে ট্যানিক অ্যাসিড থাকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লেবুতে থাকে কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। আর এটা আছে তোমার হচ্ছে কি, আমরা যে কোমল পানীয় খাই বা সফট ড্রিঙ্কস, কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস কোনগুলা? যে ধরো আমরা যে কোক খাই, তারপরে আমাদের 7 আপ, তারপর হচ্ছে মোজো, যেগুলো আছে আমাদের সফট ড্রিঙ্কস, এগুলোর মধ্যে থাকে ভাই কার্বনিক অ্যাসিড, H2CO3। ওকে, সো এই কয়টা জিনিস আমরা একটা মাথায় রাখবো কিসের জন্য ভাইয়া? এমসিকিউর জন্য। ঠিক আছে?
তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি কি আছে এসিড থেকে আর কি কোশ্চেন থাকে। তারপরে বলছে ভাইয়া যে এসিড ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। ওকে, সো আমরা জানি যে এসিড প্লাস ক্ষার কি হয়, লবণ আর হচ্ছে কত পানি, কি তৈরি হয়, লবণ আর হচ্ছে পানি। এখন দেখো এসিডের জায়গায় এসিডই আছে আর ক্ষারের জায়গায় আছে কি শুধু ধাতু, ক্ষারের জায়গায় কি আছে ভাইয়া, শুধু ধাতু আছে। তাহলে ধাতু আছে মানে এটার মধ্যে কি নাই, ক্ষার মানে কত, ক্ষার যদি আমি বলি ভাইয়া যে মানে ধাতু প্লাস ওইচ, তাই না, ক্ষার মানে কি ভাইয়া, ধাতু প্লাস ওইচ। সো এখানে কোনটা নাই ভাইয়া, ওইচ নাই, কোনটা নাই, সো এখানে আমরা বলবো ওইচ নাই, কি নাই, ওইচ নাই। ওইচ না থাকলে তোমার লবণ ঠিকই তৈরি হবে, কারণ লবণের মধ্যে তার ওইচ নাই, ওইচটা আছে কার মধ্যে, পানির মধ্যে, পানির মধ্যে আছে কত এইচ প্লাস, পানির মধ্যে আছে ওইচ মাইনাস। তাহলে এখানে পানির মধ্যে যদি ওইচ না থাকে তাহলে শুধু হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন দিয়ে কি হবে ভাইয়া, হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন গ্যাস হবে, বুঝা গেছে। তুমি এসিড আর ক্ষারকে যদি বিক্রিয়া করো লবণ আর পানি পাবা। এখন এসিড আর ধাতু যদি নাও, ধাতু মানে কি, ওটার মধ্যে ও এইচ নাই, ওইচ যেহেতু নাই সুতরাং সেখানে আমাদের এই যে পানির মধ্যে কোনটা নাই, ও এইচটা নাই, ওইচ না থাকলে কোনটা তৈরি হবে ভাইয়া, শুধু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়া কোনো ওয়ে নাই। এইভাবে ট্রিকি আমরা যদি মনে রাখি আমরা যে কোনো কোনো কিছু অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে কি ভাই হবে, লবণ হবে, লবণের সাথে কোনটা হবে ভাই, হাইড্রোজেন হবে। ওকে, এসিড কেমন হয়, এসিডটা টক স্বাদযুক্ত, কিভাবে মনে রাখবা, তুমি যে কোনো একটা খাবার খাও, আমরা যত প্রকার কাঁচা জিনিস ফল ফ্রুটস খাই ওগুলো দেখবে তোমার ম্যাক্সিমামই কি হয় যে তোমার একটু টক স্বাদযুক্ত হয়, কারণ এটার মধ্যে অ্যাসিড থাকে। ওকে, সো অ্যাসিডের স্বাদটা কেমন, টক। হ্যাঁ, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তোমাদের যাদের মনে না থাকে আমি এটা এভাবে মনে রাখি যে অ্যাসিডে দেখো কি আছে, রসই আছে, সো এটা নীল থেকে লাল করে, মানে কেমন, এটা হচ্ছে নীল থেকে লাল, নীল থেকে কি করে লাল করে, নীলের দিদিগার আছে না, মানে রসিকার দিদিগার ট্রান্সফরমেশনটা এরকম মনে রাখি যে রসিকারটা পরে থাকে না, মানে প্রথম শুরু হয় রসিকার দিয়ে, নীল থেকে লাল করে। সো একটা মনে রাখলে একটা মনে থাকবে। সো অ্যাসিডটা এবার মনে রাখতে পারো যে অ্যাসিডের রসিকার আছে আর এখানে দিদিগার আছে, সো এটা নীল থেকে লাল করে। আর এটা ক্ষয়কারী পদার্থ, অ্যাসিডের মধ্যে যদি তুমি কোনো একটা ধাতব জিনিস দাও তাহলে ওটা কিন্তু কি নষ্ট হয়ে যাবে। যেমন সাপোজ তুমি লোহার আয়রনের একটা আর আয়রনের মধ্যে বা লোহার মধ্যে যদি অ্যাসিড দাও, লোহাটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এবং মরিচা পড়ে যাবে। ঠিক আছে ভাই, সো এখানে অ্যান্সার কোনটা হবে ভাই, তিনোটা। ঠিক আছে, তারপরে বলছে ভাইয়া যে নিচের কোনটি চুনের পানিকে ঘোলা করে। আচ্ছা, চুনের পানি, চুনের পানি কি ভাইয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কোনটা ঘোলা করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কার্বন ডাইঅক্সাইড ঘোলা করে। কি করে, কার্বন ডাইঅক্সাইড কি করে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এটা ঘোলা করে। ঠিক আছে, ঘোলা করে, অর্থাৎ এই যে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। কি তৈরি করে ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে এটা হচ্ছে অদ্রবণীয়। কি ভাইয়া, অদ্রবণীয়, সহজে দ্রবীভূত হতে চায় না, এই জন্য কি হয়, এই জন্য হচ্ছে গোলা হয়, এই জন্য কি হয়, গোলা হয়। আবার এটার মধ্যে যদি তুমি ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যদি আবার তুমি অ্যাড করো, আরো কার্বন ডাইঅক্সাইড দিলে, মানে আরো দিলে কি তৈরি হবে ভাইয়া, আরো দিলে তোমার ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে। ক্যালসিয়াম এগুলো তোমার সিকিউতে কিন্তু কাজে দিবে, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হবে যা দ্রবণীয়। দ্রবণীয় হলে কি ওটা ঘোলা থাকবে, দ্রবণীয় হলে তার ঘোলা থাকবে না, তো দ্রবীত হয়ে গেছে, ওটা তুমি কালারই পাবে না তখন। বাট চুনটা যদি সলিড থাকে, যেমন চুনের একটা কালার আছে, তাই তো জানো তুমি যে চুনা পাথর আছে, চুনা পাথরের একটা কালার আছে না, সো তুমি ওটা যদি গোলো, ওটা তো দ্রবীত হয় নাই। এই যে এটা কি, এটা বেটলি ভাই কি, চুনা পাথর, এটা কি ভাইয়া, চুনা পাথর। এইটা সহজে, মানে এটা অদ্রবণীয়, সহজে দ্রবীত হতে চায় না, এটাকে হিট দেওয়া লাগে। সো এই জিনিসটা যখন তোমার দ্রবণের মধ্যে ছড়ায় ছিটে থাকবে তখন দ্রবণের কালার পাবো না। বাট যখন এটা যখন ওই যে কার্বন ডাইঅক্সাইড যখন আরো দিবা, এটা বাইকার্বনেট যখন হয়ে যাবে, এখানে কিন্তু আর দ্রবণে কি আছে ভাইয়া, পানি আছে। বাইকার্বনেট যখন হয়ে যাবে তখন এটা মানে দ্রবীভূত হয়ে যাবে। আর এটা যদি দ্রবীভূত হয়ে যায় দ্যাটস মিন ওটার মধ্যে আর কালারই পাবো না, কারণ চুনা পাথর তো নাই, এটার মধ্যে আছে চুনা পাথর না, এটা দ্রবীভূত হয়ে গেছে। তাহলে এটা কি হবে ভাইয়া, ক্যালসিয়াম সরি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দিলে এটা গোলা হবে, আবার কার্বন ডাইঅক্সাইড যদি আরো বেশি দাও তাহলে এটা আবার কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এসিড এবং ধাতব কার্বনেট কি হবে, এসিড আর ধাতব কার্বনেট। সো মনে রাখবা যে ধাতব যদি কার্বনেট থাকে তাহলে কার্বনেট থাকলে এক্সট্রা CO2 তৈরি হবে। কি হবে ভাইয়া, যদি আমাদের কার্বনেট থাকে তাহলে এক্সট্রা CO2 তৈরি হবে। কি হবে, এক্সট্রা CO2 তৈরি হবে। হ্যাঁ, এক্সট্রা কি হবে, CO2 তৈরি হবে।
তাহলে এখানে লবণ তো তুমি পাবাই, পানিও পাবা, এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড পাবা। মানে অ্যাসিডের সাথে যদি ক্ষার হয় তাহলে লবণ পানি পাচ্ছ, এখানে যদি ধাতব কার্বনেট থাকে লবণ পানির সাথে আরেকটা জিনিস এক্সট্রা পাবো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এক্সাম্পল যদি বলি ভাইয়া, যে ধরো HCl, এর সাথে ধরো আমি বললাম যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এখানে যদি, তাহলে কি হবে ভাইয়া, এখানে হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে এখান থেকে পানি পাবা, যেহেতু তোমার হাইড্রোজেন অক্সিজেনের সাথে চলে যাবে, আর এটা হলো কি এখান থেকে সুন্দর মতো একটা কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবো। ঠিক আছে, কি পাবে, একটা কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাবো, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের কাহিনী। আমরা যে কোনো অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট অথবা ধাতব ভার কার্বনেট অথবা কি তুমি যেইটাই দাও রেজাল্ট কি পাবা, কার্বনেট অথবা বাইকার্বনেট থাকলে তুমি তিনটাই পাবা, মনে থাকবে? চলো আমরা নেক্সটে যাই। নিচের কোনটি প্রোটন দিবে না? সো একটা কথা চিন্তা করো, প্রোটন কে দিবে না? এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, এইটাও অ্যাসিড, বাট এখানে একটা ঝামেলা কোন জায়গায়, এটা হচ্ছে কি একুয়াস জলীয় দ্রবণ, একুয়াস জলীয় দ্রবণ, একুয়াস জলীয় দ্রবণ, এটা হচ্ছে গ্যাস। অ্যাসিড অ্যাসিড জলীয় দ্রবণ ছাড়া তোমার H+ দিবে না, তাহলে কোনটা হবে ভাইয়া? এখানে সবগুলাই জলীয় দ্রবণ, এটাও জলীয় দ্রবণ, এটাও জলীয় দ্রবণ, এটাও জলীয় দ্রবণ, ঠিক আছে, বাট এইটা কি গ্যাস, সো এটা দিবে না H+ বা প্রোটন। প্রোটন মানে কি ভাইয়া? প্রোটন মানে হচ্ছে H+। এখন বলো প্রোটন H+ কিভাবে হয়? H+ মানে কি? হাইড্রোজেন মানে ওইটার মধ্যে একটা প্রোটন ছিল, একটা ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না। আর হাইড্রোজেন প্লাস মানে ও একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তাহলে হাইড্রোজেনের মধ্যে এখন কি আছে? শুধু প্রোটন আছে, প্রোটন ছাড়া কিছু আছে, এই জন্য H+ কে আমরা প্রোটন বলি। ওকে, নিচের কোনটি ভেজা লিটমাসকে লাল করে? ভেজা লিটমাসকে লাল করে, ওকে, মানে ভেজা নীল লিটমাসকে লাল করে, কোনটাকে মানে বুঝাই যাচ্ছে, লাল করবে কাকে? নীলকে লাল করবে। সো নীলকে লাল, তার মানে দেখো রশ্মিকার আছে, আমি একটু আগে পড়াইছি, এটা কে করে? এটা অ্যাসিড করে, তার মানে কোনটার মধ্যে অ্যাসিড ধর্ম আছে? কোনটার মধ্যে কি আছে? অ্যাসিড ধর্ম আছে। পটাশিয়াম যদি তুমি পানির কন্টাক্টে আসো, ভেজা লিটমাস মানে পানি আছে, তাহলে ওখান থেকে ক্ষার তৈরি হবে, তাই না? বাট এই যে জিনিসটা আছে না ক্লোরিন, ও যদি পানির কন্টাক্টে আসে, কার কন্টাক্টে আসে? পানির কন্টাক্টে আসে। এই রিঅ্যাকশনটা তোমাদের বইতে কিন্তু আছে, পানির কন্টাক্টে যদি আসে ক্লোরিন, তাহলে ওখান থেকে দুইটা জিনিস তৈরি হবে, একটা হলো HCl, একটা HOCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক হাইপোক্লোরাস। তার মানে এই ক্লোরিনটা যখন পানির কন্টাক্টে আসে তখন সে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? অ্যাসিড তৈরি করে। সো এখানে কোনটা নীল লিটমাসকে লাল করবে? অবভিয়াসলি ক্যালসিয়াম। কোনটা? অবভিয়াসলি কোনটা করবে? ক্লোরিন করবে, ঠিক আছে, কোনটা করবে? ক্লোরিন করবে, ঠিক আছে। এই জিনিসগুলা কিন্তু আমাদের সামনে প্রচুর প্রচুর লাগবে। ওকে, সো আমাদের অ্যাসিডের টাইপটা আমাদের এখানে শেষ। আমরা এখন হচ্ছে ক্ষারের টাইপে চলে আসি। ক্ষারের টাইপের মধ্যে দেখি কি কি আছে এখানে। নিচের কোনগুলা ক্ষারক? সো ক্ষারক মানে কি? ধাতু, অক্সাইড বা হাইড্রোক্সাইড। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতু বা ধাতুর মতো সক্রিয়, ধাতুও থাকতে পারে আর ধাতুর মতো সক্রিয়। আমি তোমাদেরকে পরে বলতেছি ধাতুর মতো সক্রিয় যৌগমূলক মানে কি আসলে। যেমন আমি যদি তোমাদের বলি যে ধাতু অক্সাইড বা হাইড্রোক্সাইড হইতে পারে, আবার ধাতুর মতো সক্রিয় যৌগমূলকের অক্সাইড হাইড্রোক্সাইড হইতে পারে, ওই জিনিসটা হচ্ছে ক্ষারক। এখন ধাতুর মতো সক্রিয় যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এটা একটা পয়েন্ট না? সো একটু চিন্তা করো যে আমরা বললাম যে ধরো এমন হয় একটা কাজ কেউ করে, ওই কাজটা হাইড্রোজেন দিয়ে করানো যায়, মানে চালানো যায়, নট পারফেক্টলি হয়, চালানো যায়, একটু উইক হয় আর কি। সো এরকম উইক দেখতে ধাতুর মতো দুইটা জিনিস পাওয়া যায়, দুইটা যৌগমূলক পাওয়া যায়, একটা অ্যামোনিয়াম আর এটা হচ্ছে ফসফোনিয়াম, এই যে দুইটা। ওকে, সো যদি তুমি ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড দেখো তাইলেও তোমার এটা ক্ষারক হবে, যদি এই যে এই দুইটার অক্সাইড বা হাইড্রোক্সাইড দেখো তাইলেও কি হবে? ক্ষারক হবে। এটা এইটার মধ্যে পড়ছে। ওকে,
বুঝা গেছে? তাহলে অ্যামোনিয়াম বা ফসফোনিয়ামের যদি তুমি অক্সাইড হাইড্রোক্সাইড দেখো, ওইটাও কি হবে, ক্ষারকের মধ্যে পড়বে। তাহলে নিজের কোনগুলো ক্ষারক? সোডিয়াম ক্লোরাইড তো লবণের মধ্যে পড়ছে, এটা বাদ। হাইড্রোক্সাইড, নাইট্রেট, এটাও লবণ, লবণ থাকলে পুরোটা বাদ দিব। HCl, এটা তো অ্যাসিড। অক্সাইড, 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 এফিও ধাতু, সোডিয়ামও ধাতু, ক্যালসিয়ামও ধাতু। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? প্রথমটা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেমন হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা, ক্ষারক কত প্রকার? ক্ষারক হচ্ছে 2 প্রকার, আগের মতোই, দুর্বল আর এটা হচ্ছে কি সবল। এটা হলো দুর্বল ভাইয়া, এটা কি সবল। সো আমি যদি বলি দুর্বল কোনগুলা, দুর্বল হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ফসফোনিয়াম হাইড্রোক্সাইড। এখন কেন এগুলা দুর্বল ভাইয়া? বাকিগুলো মোটামুটি সবল। যেমন আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সবল। পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও সবল। এগুলা কি সবল। সো দুর্বল এটা কেন ভাইয়া? দুর্বল যদি বলি এটা কেন হবে, কজ হচ্ছে এই যে আমি বলছি না, ধাতুর মতো সক্রিয় যৌগমূলক, মানে ওরে দিয়ে কাজ চালানো যায়। একটা আছে যে আজকে ধরো কোনো একজন একটা কাজ করে, বা কোনো একটা এমপ্লয়ি একটা কাজ করে, ওর কাজটা আরেকজন দিয়ে করানো হচ্ছে, মানে চালানো হচ্ছে না, নট লাইক 100% তুমি এটা দিয়ে স্যাটিসফাইড হবা, কোন রকম চালানো হচ্ছে। এটা এই কোন রকম চালানোর কাজটা করে হচ্ছে এই যে তোমার দুইটা যৌগমূলক, অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম। সো ওদের দ্বারা যে ক্ষারকটা তৈরি হবে, ওটা অবভিয়াসলি একটু দুর্বল হবে। বুঝা গেছে? তাহলে এটা বলছে এটা কি ক্ষারক? হ্যাঁ, এটা ক্ষারক। এটা শক্তিশালী ক্ষারক না, এটা দুর্বল ক্ষারক। এটা কি ক্ষারক ভাই? দুর্বল ক্ষারক। আর ক্ষার কিভাবে বুঝবো? ওইচ আছে, কি আছে? ওইচ আছে। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি? ক্ষার বলতে পারি। ক্ষার, ক্ষার কোনটা ভাইয়া? তোমরা তো এগুলো পড়ছো যে ক্ষারক হচ্ছে, ক্ষার হচ্ছে ওই সকল ক্ষারক যারা জলীয় দ্রবণে ওইচ প্রদান করে। কি করে? ওইচ প্রদান করে। ঠিক আছে? ক্ষার হচ্ছে ওই সকল ক্ষারক যা জলীয় দ্রবণে প্রদান করে। মনে থাকবে? তাহলে এটা যেহেতু প্রদান করে, তাহলে এটা অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 1 আর 2। আমরা এতটুকু জিনিস রাখলে তুমি এমসিকিউ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, যে কোনো টাইপের এমসিকিউ। বুঝা গেছে? তো আমরা সামনে যাই। আমাদের পরে আছে যে আয়রন হাইড্রোক্সাইডটা কি হবে ভাইয়া? এটা তো ক্ষারক, ক্ষারক তো হবেই, কারণ ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড থাকলে তো ক্ষারক হয়। ওকে, ক্ষারকই হবে। ওইচ আছে, তাহলে তো ক্ষার হওয়ার কথা, বাট নট লাইক দ্যাট। এটা ওইচ দেয় না। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। এটা কি? ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখা লাগবে, ব্যতিক্রম তো পরীক্ষায় বেশি আসে। এটা ব্যতিক্রম, এটা ওইস থাকে তারপরও দেয় না। সো এটা ক্ষার হওয়ার চান্স নাই, বাট ক্ষারক তো অবভিয়াসলি, কারণ ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড হলেই সেটা ক্ষারক হয়ে যাবে। ক্ষার হবে কিনা সেটা ডিপেন্ড করে জলীয় দ্রবণে ওইচ দিবে কিনা। নিচে কোন যৌগটি লালচে বাদামি? তো এখানে তোমার অনেকগুলো অধক্ষেপণের বিক্রিয়া রয়েছে, 5টার মতো। এগুলো তোমাদের কালারগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক আছে? এগুলো থেকে কোয়েশ্চেন আসে, যেখানে 5টা অধক্ষেপ মানে হলো তোমাদের বইয়ে যে মানে হলো 5টা অধক্ষেপ বর্ণ লাগবে। হ্যাঁ, 5টা অধক্ষেপ বর্ণ, কোনটার কালার কিরকম, এগুলো কিন্তু লাগবে। যেমন এখানে আমরা যদি বলি যে এখানে অনেকগুলো আছে, যেমন প্রথম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে জিঙ্ক। এই এই দুইটা হচ্ছে তোমার কি সাদা। ফেরাস, ফেরাসেরটা হচ্ছে তোমার সবুজ, আর ফেরিকেরটা হচ্ছে তোমার লালচে বাদামি। আর কপারেরটা হচ্ছে তোমার নীল। সো এই কয়েকটা জিনিস আমাদের একটু জানা থাকা লাগবে, এই যে পদক্ষেপগুলা। আর পদক্ষেপ কিভাবে তৈরি হয় ভাইয়া? পদক্ষেপ তৈরি হয়েছে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় পদক্ষেপগুলা তৈরি হয়। ঠিক আছে? তাহলে এখানে ভাই কোনটা হবে? আয়রন হাইড্রোক্সাইড। এই কালারগুলো একটু মনে রাখা লাগবে। আয়রন, ফেরিক হাইড্রোক্সাইড হবে লালচে বাদামি। ঠিক আছে? ধাতুর অক্সাইড সমূহ কেমন হয়? ধাতুর অক্সাইড সমূহ সংজ্ঞা একটু আগে পড়ে আসছি, দেখো একটু আগে সংজ্ঞা পড়ছি, ধাতুর অক্সাইড কি? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে কি বলে? ক্ষারক বলে। ধাতুর অক্সাইড, অক্সাইডগুলো কি হবে? ক্ষারীয় হবে না? আর যদি বলি অধাতুর, অধাতুরটা উল্টা হবে। অধাতুর অক্সাইডটা কি হবে? অম্লীয় হবে।
এটা এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস। আমরা একটু আগেই তোমার ক্ষারকের সঙ্গে পড়ছি যে ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড গুলোকে কি বলে, ক্ষারক বলে, তাই না? সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। আমরা অবভিয়াসলি এগুলো মাথায় রাখবো। এটা আমরা অবভিয়াসলি কি আই হ্যাভ টু নোট, এটা নোট করে রাখবো। ওকে, তো এখানে বলছে ধাতুর অক্সাইডগুলো কি হবে, ধাতুর অক্সাইডগুলো অবভিয়াসলি ক্ষারীয় হবে। নিচের কোনটি অম্লীয় অক্সাইড? অম্লীয় অক্সাইড মানে এই যে অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইড কোনটা? এটা ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড, এই যেটা ক্যালসিয়াম, এটা। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে কিভাবে অম্লীয় হয় ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডে কিন্তু তুমি পানির কাছে নিয়ে যাও, কারণ সকল কিছু পানিতে তার হচ্ছে অ্যাসিডীয় বা ক্ষারীয় ধর্মটা প্রদর্শন করে। সেখান থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হবে ভাই, কি হবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সো কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমরা কি বলতে পারি ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমাদের অম্লীয়। অধাতুর সাথে যদি কোনোদিন অক্সাইড দেখো তাহলে সেটা বুঝবে কি অম্লীয়। অধাতুর সাথে অক্সাইড দেখলে সেটাই বুঝবে কি অম্লীয়। তারপর আসে এখানে পিএইচ এর মান নির্ণয়। সো আমাকে বলছে ভাই এত এর পিএইচ এর মান নির্ণয় করো। সো পিএইচ এর মান ভাই কিভাবে নির্ণয় করে? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস এর ঘনমাত্রা, তাই না? এখন দেখো ভাইয়া এখানে এই HCl এর ঘনমাত্রা দেওয়া আছে কত? HCl এর মধ্যে আমাদের H প্লাসটা খুঁজে বের করতে হবে। HCl যখন জলীয় দ্রবণে দ্রবীভূত হয় তখন তুমি সেখান থেকে একটা H প্লাস পাও আর একটা ক্লোরিন মাইনাস পাও। তো HCl এর ঘনমাত্রা দেওয়া আছে ভাইয়া কত? 0.001 মোল। এটা থেকে তাহলে এটার 1 মোল থেকে তুমি এটা 1 মোল পাচ্ছ, তাহলে এটাও পাবো কত? 0.001 মোল। তাহলে এখানে বসা দাও যে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ, এই লগটা কত ভিত্তিক? কিছু না থাকলে কত ধরে নিবা? যদি তোমার সংখ্যা থাকে তাহলে অবভিয়াসলি তুমি 10 ধরে নিবা। এখানে আমরা সংখ্যা ইউজ করতেছি না, তাহলে সংখ্যা যেহেতু ইউজ করতেছি তাহলে এখানে কত ভিত্তিক লগ? এটা ভাই 10 ভিত্তিক লগ। ঠিক আছে, তাহলে এখানে তুমি ক্যালকুলেটরে সুন্দরভাবে যদি এটা বসায় দাও তাহলে ইজিলি তুমি রেজাল্টটা পেয়ে যাবা। কত হয় আসে ভাই? 3 আসে। পিএইচ এর মানটা কত? 3। তার বলছে এত সেম কোশ্চেনটাই যে আমাদের এত মোলারিটি H2SO4 এর পিএইচ কত? 3 দাগায় দিয়ে আসবে পরীক্ষায়, 3 দাগায় দিয়ে আসছো। এইভাবে তো করছো তাই না? এইভাবে করে 3 পাইছো, বাট এটা ভুল। কেন ভুল আমি তোমারে বলি। এখানে দেখো যে আমি যদি বলি এখানে H2SO4 আছে হচ্ছে 0.001 মোলারিটি। এখন এই যে আমাদের যে H2SO4 আছে, H2SO4 এর মধ্যে তোমার হাইড্রোজেন কয়টা দেয় বলো তো? 2টা না? কয়টা দিচ্ছে হাইড্রোজেন? 2টা। সো এটা যদি আমাদের 0.001 মোলারিটির হয় তাহলে এটা হবে কত? এটা ডাবল হবে না, কারণ এটার 1 মোল থেকে এটার তুমি 2 মোল পাচ্ছ, তাহলে এটার এত মোলারিটি হলে তার ডাবল মোলারিটি হবে। তোমরা যারা চ্যাপ্টার 6 ভালোভাবে করছো এগুলো অবভিয়াসলি বুঝো। এটা এখানে দেখো এখানে 1 মোল থেকে 1 মোল তৈরি হয়েছে, সো এটা যত মোলারিটি ছিল এটা তত মোলারিটি হয়েছে। বাট এটা 1 মোল থেকে এটা 2 মোল তৈরি হয়, তার মানে এটার মোলারিটি বা মোল যত হবে এটার মোলারিটি বা মোল তার ডাবল হবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, তাহলে 0.02 মোলারিটি। ঠিক আছে, তাহলে এখন পিএইচ এর মান বসায় দাও। পিএইচ ইকুয়ালস টু কত হবে? মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা আছে কত? 0.002। এখন দেখো এটা কত আসে? মাইনাস লগ অফ 0.002, 2.69। কত আসে ভাই? 2.69। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, সো আমরা এটার দিকে এই যে এটা একটু মানে ইম্পর্টেন্ট, এরকম এগুলো তো আমরা ভুল করার জন্য দিতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু নোট করে রাখবো, তাহলে আমাদের নতুন কোশ্চেনের সমস্যা হবে না। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে একটু টাফ দিছি, এটা তোমার পরীক্ষা আসতে পারে, তো দেখে রাখবা যারা একটু ভালো প্রিপারেশন নিছো। না পারলেও সমস্যা নাই, বাট আমি বলবো পারলে অবভিয়াসলি অনেক ভালো। তো এখানে আমাকে বলছে যে এটা দ্রবণের পিচ দেওয়া আছে, পিচ থেকে তোমার ঘনমাত্রা বের করা লাগবে। আগে হচ্ছে ঘনমাত্রা থেকে পিচ বের করছে, এখন হচ্ছে কি আমরা পিচ থেকে ঘনমাত্রা বের করব। সো আমাদের যদি ফর্মুলা আমরা ইউজ করি যে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাস, তো তোমাকে কি করতে হবে ভাইয়া? এইচ প্লাসের আগে প্রথমে এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয় করে নিই। তাহলে পিএইচ এর মান হচ্ছে কত ভাই? পিএইচ এর মান হচ্ছে 3, আর এটা কত ভিত্তিক লগ? আমি 10টা একটু দেখায় দিই। 10টা এখানে কিন্তু আছে, বাট উজ্জ আছে, বাট তুমি দেখে আনো, সমস্যা নাই। তোমরা সূচক আর হচ্ছে লগারিদম যারা কনভার্সন পারো তারা অ্যাটলিস্ট এটা বুঝবা। এই যে ধরো এই -3টাকে আমি কই নিয়ে আসতে পারি? -3টাকে এখানে নিয়ে আসা যায় না?
এই পাশে নিয়ে আসলাম। ওকে, সো এটাকে কি এভাবে লেখা যায় যে 10 ইনভার্স মাইনাস 3 ইকুয়াল টু এইচ প্লাস, ঠিক আছে? এটাকে বলে সূচক কনভার্সন, সূচক কনভার্সন, ঠিক আছে? এটা তো বুঝো অ্যাটলিস্ট সূচক কনভার্সন। এখন এই যে কনভার্সনটা হইছে, এই কনভার্সনে এইচ প্লাসে ঘনমাত্রা কত বের হয়েছে ভাইয়া? 10 ইনভার্স 3। তো কেন, কেমনে কি হয়েছে? এই যে 10 হচ্ছে তোমার বেজ, বেজের উপর হচ্ছে সূচক চলে আসছে, আর বেজের উপর সূচকের যে মান সেটাই হচ্ছে কি তোমার এইচ প্লাস, ঠিক আছে? এই 10 এর উপর পাওয়ার কোনটা চলে আসছে? -3, আর এটাই হচ্ছে কার মান? এইচ প্লাসের মান। এইচ প্লাসের মান চলে আসলো, কিন্তু আমাকে বলছে কি হচ্ছে H2SO4 এর ঘনমাত্রা নির্ণয় করতে। তাহলে তোমরা কি দাগায় দিয়ে আসবা? 10 ইনভার্স 3। 10 ইনভার্স 3 মানে কত? এটাকে লিখলে হয় 0.00001। এটা দাগায় দিয়ে আসবা? এটাও ভুল। এখানে কি দেখো, H2SO4 এর একটু কাহিনী আছে। কি কাহিনী? ও হচ্ছে দুইটা H প্লাস দেয়, এটাই হচ্ছে মেইন কাহিনী। ও যদি দুইটা H প্লাস দেয়, দেখো ওর যদি 2 হয়, ওর মোলারিটি তার কত হবে? তার অর্ধেক হবে। তাহলে এটা যদি 001 হয়, এটা তার অর্ধেক হবে না? বুঝা গেছে? মানে এটা 1 মোল হলে এটা 2 মোল হয়। তার মানে এটা, এটার থেকে এটা ডাবল, অথবা বলতে পারি এটার থেকে এটা অর্ধেক। তাহলে এটা কত হবে? 0.001/2। তাহলে কত হয় ভাইয়া হিসাব করলে? 0.1235 মোলারিটি। বুঝা গেছে? সো এই জিনিসগুলো যাতে আমরা ভুল না করি, এই জিনিসগুলো যাতে আমরা ভুল না করে দিয়ে আসি পরীক্ষায়। এক্স এর পিএইচ এর মান হচ্ছে 7 হলে যৌগটি কেমন হবে? পিএইচ। সো পিএইচ যদি আমরা বলি 0 থেকে পিএইচ এর মান 0 থেকে 7 হলে এটা হচ্ছে আমাদের অ্যাসিড। ওকে, 7 এর উপর থেকে এখানে যেটা বলতেছিলাম, সো পিএইচ যদি 0 থেকে 7 এর মধ্যে হয় তাহলে সেটা অ্যাসিড, আর 7 থেকে যদি 14 এর মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি ভাই? ক্ষার। এখন এই যে অ্যাসিড আর পিএইচ, আর যদি 7 হয়, 7 হলে নিরপেক্ষ। এটা সবাই আমরা মোটামুটি জানি, নিরপেক্ষ। সো এখানে পিএইচ 7, তার মানে কি? পিএইচ হচ্ছে এখানে 9 দেওয়া, তার মানে 7 থেকে 14 এর মাঝখানে। তাহলে কোনটা হবে ভাই? অবভিয়াসলি এটা ক্ষার হবে, ঠিক আছে? এটা কি হবে? ক্ষার হবে। তারপর পরে যাই, বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানি, বিশুদ্ধ মানে হচ্ছে নিরপেক্ষ, বিশুদ্ধ বা নিরপেক্ষ। এটা পানি হচ্ছে তোমার না অ্যাসিড না ক্ষার, মাঝামাঝি, একবারে নিরপেক্ষ। তার মানে কত হবে ভাই? 7 হবে, তাই না? 0 হবে না, 7 থেকে তোমার ছোট হবে না, 7 থেকে বড় হবে না। কৃষি ক্ষেত্রে পিএইচ বেড়ে গেলে কোনটি দেওয়া হয়? পিএইচ বেড়ে যাওয়া মানে ক্ষারীয়। ক্ষারীয় হলে অম্লীয় লবণ ইউজ করতে হবে, অম্লীয় লবণ ব্যবহার করতে হয়। তাহলে এখানে কোনটা অম্লীয় লবণ আছে সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? অম্লীয় লবণ খুঁজে বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে বলছে কৃষিক্ষেত্রে পিএইচ বেড়ে গেলে মানে ক্ষারীয় হয়ে গেলে কোনটা ব্যবহার করতে হবে? ক্যালসিয়াম অক্সাইড। এটা তো ক্ষার, তাহলে এটা হবে না, এটা ক্ষার, এটা হবে না। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডটা দেখো তো ভাই, সোডিয়াম ক্লোরাইড কোথা থেকে আসছে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থেকে, আর HCl লবণ থেকে, মানে হলো HCl অ্যাসিড থেকে। এটাও তীব্র ভাইয়া, এইটাও তীব্র। তোমরা যারা তীব্রটা একটু আগে করে আসছো সব বুঝতে পারবে, এখানে সমস্যা নেই। দুইটা তীব্র হইলে আমাদের লবণটা কেমন হবে? লবণ হবে হচ্ছে নিরপেক্ষ। লবণ কি হবে ভাইয়া? লবণ হচ্ছে নিরপেক্ষ হবে। কেন? ধরো একটা লবণ আমি পাইছি তীব্র অ্যাসিড থেকে, তীব্র ক্ষার থেকে। এখন ওই লবণটা কি তুমি অ্যাসিড বলবা না ক্ষার বলবা? দুইটার মানে হলো ভূমিকাই তো তোমার সবচেয়ে বেশি। তাহলে তুমি নিউট্রাল কোনো একটা জায়গায় যাবা, তাহলে দুইটার মাঝামাঝি জায়গা কোনটা? অ্যাসিড আর তীব্র ক্ষারের মাঝামাঝি জায়গা কোনটা? একবারে মাঝখানে, মানে 7 যেটা, ঠিক আছে? একবারে মাঝামাঝি যেটা হলো কি 7, তার মানে ওটা নিরপেক্ষ। তাহলে এই লবণটা নিরপেক্ষ। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বলি এটা কই থেকে আসছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নিজে একটা কি ক্ষার, এটা তো হিসাব বাদ। তাহলে এইটাও একটা লবণ। দেখো এই লবণটা কেমন? এই লবণ কই থেকে আসছে? এই লবণ অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া অক্সাইড থেকে আসছে, আর ফসফরিক অ্যাসিড থেকে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই? মৃদু, আর এটা হচ্ছে আমাদের তীব্র।
তাহলে এখানে দেখো অ্যাসিডটা তীব্র, তার মানে অম্লীয়, লবণটা কি হবে? অম্লীয় হবে। বুঝা গেছে? অ্যাসিডটা তীব্র, তাহলে লবণটা কেমন হবে? অম্লীয় হবে, কারণ অম্লের প্রাধান্য বেশি। আর ক্ষার, আমি তো বলছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকলে ক্ষারটা কি হয়? দুর্বল হয়। তোমরা ওই যে আগে তো সব বলা হয়েছে তোমাদের, ঠিক আছে? তাহলে এখানে কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে এইটা। অ্যান্সার হবে কোনটা? এইটা। তারপরে আসো আমাদের নেক্সট। তারপরে আমাকে বলছে যে ত্বকের পিএইচ কত? ত্বকের পিএইচ হচ্ছে আমাদের 4.8 থেকে 5.5। খুবই ইম্পর্ট্যান্ট, আমি বলবো এটা পরীক্ষায় প্রায় আসে। একটু এই পিএইচ এ কতগুলো মান আছে এটা পড়ে নিবা। এটা হচ্ছে রক্তের পিএইচ, এটাও ইম্পর্ট্যান্ট। রক্তের পিএইচ এটাও পড়ে রাখবা, মাথায় আসবে। আর এটা মনে রাখবা যে তীব্র যদি অ্যাসিড বলে, তীব্র অ্যাসিডের পিএইচটা হচ্ছে, পিএইচ হচ্ছে আমাদের কত হবে ভাই বলো? তীব্র অ্যাসিড একবারে 0, আর তীব্র সেটা হবে কত? 40। ঠিক আছে, এই দুটো একটু মাথায় রাখবো এমসিকিউর জন্য, অ্যাসিডের ব্যাপারগুলো আছে। ঠিক আছে। টুথপেস্টে কি থাকে ভাই? টুথপেস্টে হচ্ছে তোমার লবণ, ওই কোলগেটের ব্রেস। তো এখানে হচ্ছে অ্যাসিড, ক্ষার আর অক্সিজেন, তাই না? তো অ্যাসিড দিয়ে কি করবে? টুথপেস্টের মধ্যে তুমি যত প্রসাধনী দেখবা, যে তুমি সাবান বলো, ফেস ওয়াশ বলো, তারপর হচ্ছে ডিটারজেন্ট বলো, এগুলোর মধ্যে তোমার ক্ষার থাকে। ঠিক আছে, এগুলোর মধ্যে কি থাকে ভাই? ক্ষার থাকে। আর এই যে ক্ষারের কাজটা কি? আমাদের টুথপেস্ট আমাদের কি করে? ধরো আমাদের মুখের মধ্যে যে জৈব অ্যাসিড তৈরি হয়, যেগুলো ব্যাকটেরিয়া তৈরি করে খাবার থেকে, জৈব অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডগুলোকে প্রশমিত করার জন্য অবভিয়াসলি ক্ষার দরকার। এই জন্য টুথপেস্টে তোমার ক্ষার থাকে। বুঝা গেছে? একটু মাথায় রাখবো আমরা। তারপরে বলছে পিএইচ এর মান কত হলে অ্যাসিড বৃষ্টি হয়? পিএইচ এর মান যদি 4 থেকে কম হয় তাহলে অ্যাসিড বৃষ্টি হয়। এটার মুখস্থ একটু মনে রাখবেন। নিচে কোনটি ক্ষারীয় লবণ? ক্ষারীয় লবণ, তার মানে দেখবো অ্যাসিড আর ইয়াটা কেমন। সো এটা নিরপেক্ষ, আমরা এটা নিরপেক্ষ, এটা একটু আগে হিসাব করা হয়ে গেছে আমাদের, এটা আমরা জানি। এটা যদি আমরা দেখি যে এটার মধ্যে দেখো, এটার মধ্যে আছে, এটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর কার্বনেট আসছে তোমার বাইকার্বনেট অ্যাসিড থেকে। এটা জানি হচ্ছে আমাদের মৃদু, আর এটা হচ্ছে আমাদের কত? তীব্র। তার মানে আমাদের কত হবে? তাহলে এটা কি, এটা এটা কার প্রাধান্য বেশি পাইছে বলো তো? ক্ষারটা তীব্র নাকি অ্যাসিডটা তীব্র বলো তো ভাইয়া? ক্ষারটা তীব্র, তার মানে এটা কি হবে? এটা ক্ষারীয় হবে। এটা কি হবে? ক্ষারীয় লবণ। অ্যান্সার এটা হয়ে গেছে। বাকি দুইটা অ্যানালাইসিস করতে পারো। তোমার এটা আসছে কার্বনিক অ্যাসিড থেকে, কার্বনিক অ্যাসিডটা দুর্বল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাও দুর্বল। সো এটা হবে নিরপেক্ষ। দুর্বল দুর্বল থাকলেও মাঝখানে আসবে নিরপেক্ষ। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে দুর্বল, ক্ষার। আর SO4 আসছে হলো তোমার সালফিউরিক অ্যাসিড থেকে। সালফিউরিক অ্যাসিডটা তীব্র, তার মানে লবণটা কি হবে? তীব্র হবে। তার মানে এটাও হবে না। বুঝা গেছে? সো এই কোনটা লবণের প্রকৃতি কেমন, এটা থেকে কিন্তু তোমার প্রায় কোশ্চেন থাকে, সো একটু খেয়াল রাখবা। অ্যামোনিয়াম সালফেট কি হবে? অ্যামোনিয়াম সালফেট কই থেকে আসছে ভাই? আমরা যদি বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে H2SO4 থেকে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের তীব্র, আর এটা হচ্ছে ভাই আমাদের কি? মৃদু। সো এই জন্য হবে আমাদের অ্যাসিডটা, মানে হলো লবণটা কি হবে? অম্লীয় হবে, যেহেতু অম্লের প্রাধান্য বেশি, অম্লটা তীব্র। অস্থায়ী ক্ষারতা কোন লবণ থাকলে তৈরি হয়? অস্থায়ী ক্ষারতা কোন লবণ থাকলে তৈরি হয়? ক্ষারতা হচ্ছে দুই প্রকার, মানে ক্ষারতা এমন একটা পানির ধর্ম যে ধর্মের কারণে তুমি সাবান দিয়ে ভালো ফেনা উৎপাদন করতে পারবে না, ফলে তুমি কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার করতে পারবে না। তাহলে এটা তখন হয় বাইকার্বনেট। বাইকার্বনেট থাকলে, আর বাকি সবগুলা থাকলে কি হয়? বাকি সবগুলাকে থাকলে তুমি, বাকি সবগুলা লবণ থাকলে তোমার সেখানে স্থায়ী ক্ষারতা তৈরি হয়। সো বাইকার্বনেটকে শুধু তাপ দিয়ে, এটাও তুমি এমসিকিউর জন্য পড়ে রাখবে, শুধু তাপ দিয়ে, শুধু তাপ দিয়ে দূর করা যায়। মাথায় রাখবে এটা, ঠিক আছে? ওকে, আমাদের লাস্টের দিকে চলে আসছি। সো আমাদের এখানে বলছে নিচের কোন ধাতু ক্যান্সার তৈরি করে? ক্ষার ধাতু ক্যান্সার তৈরি করে, মুদ্রা ধাতু নাকি মৃত্তিকা ধাতু? ভারী ধাতুগুলা ভাইয়া, ভারী ধাতুগুলা ক্যান্সার তৈরি করে। তোমরা এগুলা নিয়ে অনেক নিউজ দেখবা, যে তোমরা যে খাবার মধ্যে যে দেখবা, ইয়ার মধ্যে লাস্ট কয়েকদিন আগে নিউজ হয়েছিল যে মুরগি খাবারের মধ্যে ক্রোমিয়ামের পরিমাণটা বেড়ে গেছে। সো এগুলা হচ্ছে ভারী ধাতু, ক্রোমিয়াম, লেড, মার্কারি। এই ভারী ধাতুগুলো হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আসে। সো এগুলো যখন তোমার মাটিতে ফেলা হচ্ছে, তো উদ্ভিদ এগুলা কি, উদ্ভিদ যখন তোমার বিভিন্ন খনিজ লবণ শোষণ করে, তখন ভারী ধাতুগুলো চলে আসে, সেগুলো তোমার ফলের মধ্যে চলে যায়। সো আমরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কিন্তু এই ভারী ধাতুগুলো অ্যাবজর্ব করতেছি, অ্যান্ড এগুলা অবভিয়াসলি ক্যান্সার সৃষ্টি করে, এই যে ভারী ধাতুগুলো আছে। বুঝা গেছে? নিচের কোনটি সত্য? তাহলে আমরা জানি যে সিওডিটা সবসময় ভিওডি থেকে বড় হয়। হ্যাঁ, তাহলে এবার মনে রাখতে পারি যে সি বড়,
বি ছোট, মনে রাখা যায় না, কারণ সি তো পরে আসে, তো সি হচ্ছে 3 নাম্বার আর বি হচ্ছে 2 নাম্বার, তাহলে কোনটা বড় হবে? সিওডি বড় হবে। এখন সিওডি কেন বড় হয় ভাইয়া? সিওডি আর বিওডি হচ্ছে তোমার অক্সিজেন ডিমান্ড। অক্সিজেন ডিমান্ড কেন হয়? তুমি জৈব অজৈব দূষকগুলো মানে হলো ইনগ্রেডিয়েন্টগুলোকে ভাঙার জন্য দরকার হয়, ঠিক আছে? সো বা তোমার হচ্ছে পানিতে যখন এই জৈব অজৈব উপাদানগুলো বেড়ে যায় তখন হচ্ছে ওগুলাকে তোমার হচ্ছে ধ্বংস করার জন্য তোমার অক্সিজেন দরকার হয়। সো বিওডি মানে তুমি শুধু জৈব দূষককে ভাঙবা, আর সিওডি মানে জৈব অজৈব দুইটাকেই ভাঙবা, তাহলে ওই ক্ষেত্রে তোমার অক্সিজেন বেশি লাগবে। এই জন্য সিওডিটা একটু কি হয় ভাইয়া, এখানে একটু বেশি হয়। সো এইটাই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা হচ্ছে এখানে অ্যাসিড বেইজের যত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে ট্রাই করছি এগুলো শেষ করার। টাইপের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ রিলেটেড আরও কতগুলো এমসিকিউ আসতে পারে সেগুলো টাইপ করছি। বিগত অধ্যায়গুলো আমরা এইভাবে শেষ করছি। তোমরা যারা এমসিকিউতে খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, বাকি ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখে নিবা। অ্যান্ড তোমাদের সাথে অবভিয়াসলি আমাদের নেক্সট ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। আজকে এতটুকুই।